আপনারা কারা? জমিদার বাবু আজই আমাদের কাজে রাখলেন। তনুকার তখন মনে পড়ল সে মেহতাবকে সেবক বদলানোর কথা বলেছিল। তার কথার বিপরীতে মেহতাবের এত দ্রুত পদক্ষেপ দেখে খুশি না হয়ে পারল না সে। বলল, ঠিক আছে, বুঝতে পেরেছি। অনুকা ভেতরে চলে আসে। বিছানার পাশের টেবিলে খাবার রেখে নিজে একটা চেয়ারে বসে পড়ে। তারপর আস্তে করে ডাকে, বাবা। মোহনলাল মজুমদার চোখ মেলে চাইলেন। মুখে কিছু না বললেও চোখ দেখে বোঝা গেল তিনি তনুকাকে দেখে তৃপ্ত হয়েছেন। তনুকা মৃদু হেসে বলল, আপনার খাবার নিয়ে এসেছি বাবা। তনুকা যত্ন সমেত খাইয়ে দিল তাকে। খাবার শেষ করে বলল, খাবারের পর ওষুধ আছে নিশ্চয়ই। আপনার ওষুধগুলো কোথায় রাখা? প্রশ্ন করে নিজেই খুঁজতে আরম্ভ করলো, কিন্তু রুমে কোথাও পেল না ঔষধ। তাই হাঁক ছাড়ল। শুনছেন? একজন ভেতরে আসুন। তড়িঘড়ি করে একজন প্রহরী ভেতরে আসে। মাথা নত অবস্থাতেই জিজ্ঞেস করে, কিছু লাগবে ছোট মাতা? ছোট মাতা। সম্বোধনে অবাক হলো তনুকা, কিন্তু বলল না কিছু। শুধু বলল, মেহতাবকে একটু ডেকে নিয়ে আসুন। প্রহরী মাথা কাত করে সম্মতি জানিয়ে সেদিকেই ছুটল। কিছুক্ষণের মধ্যে মেহতাবকে নিয়ে হাজির হলো সে। মেহতাব জিজ্ঞেস করল, কোনো সমস্যা বিবিজান? বাবার ঔষধ পাচ্ছি না। ঔষধ আম্মার কাছে, আম্মা একটু পরে এসে ঔষধ দিয়ে যাবেন। তনুকা এক পল ভেবে বলল, ঠিক আছে, তবে আমি বরং মাকে ডেকে নিয়ে আসি। আম্মার সময় হলে চলে আসবে তনু, তুমি এখন ঘরে চলো। আর আব্বারও তো বিশ্রামের প্রয়োজন আছে। তনুকা শ্বশুরের মুখ পানে চাইল। তিনি চোখ পিট পিট করে কথা বলতে চাইছেন যেন। চোখের অস্থিরতা যেন অন্য কিছু বলতে চাইছে, কিন্তু মূর্খ মানুষ কেউ কিছু বুঝতে পারছে না। তনুকা বলল, আচ্ছা চলুন। তনুকা বাইরে যাওয়ার আগে দক্ষিণের জানালাটা আটকে দিয়ে গেল। রুমে এসে কাপড় ভাঁজে মনোযোগ দিল সে। ছাদের কাপড় লতা নিয়ে এলেও তনুকা তাকে আর ভাঁজ করতে দেয়নি। কিছু কাজ অন্যকে দিয়ে করালে ঠিক মনোপুত হয় না। এই যেমন এই কাজটাও। কাপড় ভাঁজ করে আলমারির সামনে দাঁড়ালো তনুকা। আলমারির পাশেই রুমের বড় জানালাটা, সেখানে দিয়ে প্রতহ বাতাস আসে খুব। এখনও তাই। আলমারিতে কাপড় তুলে জানালার মুখে দাঁড়ালো। মেহতাব ফোনে কি যেন করছে। তনুকা বিভ্রান্তের মতো আকাশপানে চায়। একটা চ্যাপ্টা রূপালী চাঁদের অংশ সেখানে প্রতীয়মান। তাতে আকাশতল ঝলমল করছে যেন। তনুকা বিভোর চোখে চেয়ে থাকে কিছুক্ষণ। হঠাৎ বলে ওঠে, আপনার প্রতি মনে এত দ্বিধা থাকা সত্ত্বেও কেন যেন আপনাকে বড্ড ভরসা করতে ইচ্ছে করছে। কি অদ্ভুত অনুভূতি! দ্বিধা কাটাতে পারছি না, এদিকে মন সব আশা ভরসা আপনার উপরই বর্তাতে চাইছে। কি করি বলুন তো? যদি বিশ্বাস করে ঠকে যাই, ভয় হয় তো। মেহতাব বিমূঢ় চেয়ে রয় কতক্ষণ। বিস্ময়াবিষ্ট সুরে বলে, এত অবিশ্বাস তোমার, তাহলে আজীবন থাকবে কি করে? অবিশ্বাস না করে কি আর কোনো উপায় আছে? আমার বিয়েটাই আমার জীবনে এক চরম অবিশ্বাস্য মুহূর্ত। হুট করে নিজেকে অচেনা অজানা একজন মানুষের সাথে জড়িয়ে ফেলাটা কি অবিশ্বাস্য কিছু না? আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। মেহতাব দীর্ঘশ্বাস ফেলল। জিজ্ঞেস করল, তবে কি চাও তুমি? ছেড়ে দিই তোমায়? মুক্ত হতে চাও? আকস্মাক বক্ষস্থলের কম্পন বাড়ে তনুকার। অস্থির গলায় বলে, না না, আমি তা কখন বললাম? আপনি আমার বিশাল দণ্ড হলেও আমি আপনার কাছে থেকে মুক্তি চাই না মেহতাব। ব্যাস এটুকুই। আর কিছু শোনার প্রয়োজন নেই মেহতাবের। মনের সমস্ত সংশয় নিমিষেই উবে যায়। প্রকাণ্ড সাহস ঝলমলিয়ে ওঠে। মনে হয়, এই তো এই কথাগুলোই শুনতেই তো এত পরীক্ষাদার। অবশেষে সে সফল। বাইরের বাতাসে তনুকার ওড়না উড়ছে। উড়ছে খোপা ভাঙ্গা নিকোষ কালো চুলো। তাকে পেছন থেকে দেখেও মন বড্ড আশকারা পেতে চাইছে মেহতাবের। সে উঠে এগিয়ে এলো। পিছনে না ফিরেও মেহতাবের উপস্থিতি ঠিকই টের পেল তনুকা। মেহতাবের হাতের বাঁধন সহসাই জড়িয়ে নিল তাকে। তার চিবুক নিয়ে ঠেকালো ঘাড়ের ওপর। প্রশ্বাসের উষ্ণ ছোঁয়ায় তনুকার শরীরে জাগলো শিহরণ। মেহতাব বিলম্ব করে না আর। চুল সরিয়ে ওষ্ঠ শোয়ালো ঘাড়ে। কেঁপে ওঠে তনুকা। নিজেকে পরক্ষণে শক্ত করে ফেলে। না, ফিরিয়ে দেওয়ার শক্তি যে তার নাই। স্বামী তার, অধিকার আছে। তনুকা চোখ বুজে। মেহতাব তার খোলা চুলে চুম্বন করে। তারপর সরে এসে দাঁড়ায়। যেদিন তোমার মনে হবে আমার ভালোবাসায় খাদ আছে, সেদিন আমি নিজেই তোমাকে মুক্ত করে দিব। তবে তার আগ অবধি নিজের সবটুকু দিয়ে এইটুকু জাহির করে যাব যে তোমার প্রতি আমার ভালোবাসা খাদহীন নিঃস্বার্থ ভালোবাসা। এই ভালোবাসায় কোনো ভেজাল নেই। তনুকা চেয়ে দেখল। লোকটার চোখগুলো চিকচিক করছে। সত্য বলছে, তা প্রমাণিত।
কারণ মানুষের হৃদয়ের সবচেয়ে বড় দর্পণ তার চোখ। চোখ দেখলেই মন পড়া যায়। প্রসন্ন হাসল তনুকা, সামনে চেয়ে বলল, আপনাকে বিশ্বাস করি, আপনার চোখ দেখে বিশ্বাস না করার উপায় নেই, তবে আপনি চাইলেই স্বামীর অধিকার খাটাতে পারেন, আমি বাধা দেব না। কিঞ্চিত হাসল মেহতাব, বলল, আমার সুখ হবে সেদিন তুমি নিজ থেকে সান্নিধানে ডাকবে যেদিন, তার আগ অবধি আমি তোমার নিকটস্থ কখনোই হব না। এই কথা শুনে তনুকা ফ্যাল করে চাইল। পুরুষ মানুষ সম্পর্কে ধ্রুব ধারণার ব্যাঘাত ঘটল যেন। হুট করেই মনে হলো সে পৃথিবীর সবচেয়ে চমৎকার পুরুষের বিবিনয় তো, যাকে কাছে পেয়েও মর্ম দিচ্ছে না। তনুকা চেয়ে রইল কেবল, কিছু বলল না। মেহতাব হাই তুলে বলল, শুতে আসো বিবিজান, ঘুম পাইতেছে খুব। মেহতাব বিছানার দিকে পা বাড়ায়। তনুকা ফ্রিতে নিয়েও হঠাৎ কি দেখে যেন দাঁড়িয়ে যায়। ভালোভাবে খেয়াল করতেই দেখে বেশ দূরে দুজন মানুষের ছায়া দেখা যাচ্ছে। তনুকা অবাক হয়, এত রাতে এখানে দুজন মানুষ কি করছে? ছায়া দেখে মানুষ চেনার উপায় নেই। সে অনেকক্ষণ চেয়ে থেকেও চিনতে পারল না। মেহতাব তনুকার মাঝে কোনো হেলদোল না দেখে জিজ্ঞেস করল, কি ব্যাপার বিবিজান, আসো। তনুকা ফিরে চাইল, গম্ভীর সুরে বলল, ওইখানে দুজন মানুষ। কপাল কুচকালো মেহতাব, জিজ্ঞেস করল, কোনখানে? গেটের সামনে বড় গাছের পেছনে। মেহতাব উঠে এলো, তবে সে আসার আগেই জয়াযুগল মিলিয়ে গেল যেন। মেহতাব ভালো মতো সব দেখে বলল, কোথায় তনু? কিছু তো দেখতে পাচ্ছি না। তনুকাও চেয়ে দেখল, অদ্ভুতভাবে সামনে কোনো ছায়া নেই। সে মেহতাবের দিকে চেয়ে অস্থির গলায় বলল, আমি মাত্র দেখেছি ওই গাছের পেছনে দুজন মানুষের ছায়া ছিল। মেহতাব স্মিত সুরে বলল, ভুল দেখেছো বিবিজান, হয়তো ওটা কোনো গাছের ছায়া ছিল। না না, আমি স্পষ্ট দেখেছি ওটা মানুষের ছায়া। কোথায় তবে? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এতক্ষণ তো ছিল, হুট করে কোথায় চলে গিয়েছে বুঝতে পারছি না তো। মেহতাব ছোট্ট শ্বাস ফেলে তনুকার গালে হাত রাখল, বলল, এত ভেবো না, ভুল দেখেছো তুমি। আমার মহলে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা আছে, ভয় পাওয়ার মতো কিছু নেই। কিন্তু সঙ্গে সঙ্গেই তনুকার ঠোঁটের ওপর আঙ্গুল ঠেকিয়ে মেহতাব বলল, আর কোনো কথা না, ঘুমাতে এসো। ঘুমালে মাথা থেকে এসব চলে যাবে। রাতে ঠিকঠাক মতো ঘুম হয়নি তনুকার। মস্তিষ্ক জুড়ে কেবল বিচরণ করেছিল ওই ছায়াযুগল। কারা ছিল ওই দুজন মানুষ? মেহতাব আসার সঙ্গে সঙ্গে কেনই বা তারা মিলিয়ে গেল? এই সবটাই কি তার একটা ভ্রম? এত বিরাট একটা ব্যাপার কি সত্যি সামান্য একটা ভ্রম হতে পারে, নাকি এর পিছনেও রয়েছে কোনো রহস্য? অন্যদিন সকালের নাস্তাটা সবার আগেই সেরে মেহতাব বিচার মহলে চলে যায়। তবে আজ আর তেমন কিছু হয়নি। সকলের সাথেই টেবিলে নাস্তা করতে বসেছে সে। টেবিলে সাজানো নাস্তার পদের শেষ নেই। সবাই গভীর মনোযোগে খেলেও তনুকার মনোযোগ সেদিকে নেই। সে এখনও রাতের প্রত্যক্ষকৃত ঘটনায় বিভোর। খাবার মাঝেই মেহতাব তাকে এক দুবার পরখ করে। হুট করেই তাই রাহিলাকে উদ্দেশ্য করে প্রশ্ন করে বসে, কাকি, রাতে কাকা কোথায় ছিলেন? খাবারের মাঝে আচমকা এমন প্রশ্নে প্রথমে খানিকটা ভড়কে যায় রাহিলা। পরক্ষণেই নিজেকে স্বাভাবিক করে তুলে বলেন, তোমার কাকা তো রুমেই ছিল, কেন? পুরো রাতে কি একবারও ঘুম থেকে বের হননি? কাকি কপাল কুঁচকে বললেন, না তো, কি হয়েছে বলবে? কিছু না। মেহতাবের কিছু না শুনে কাকি ক্ষুব্ধ হলে যেন বেশ। হুট করে এসব প্রশ্ন করে তাকে চিন্তায় ফেলে এখন বলছে কিছু না। তবে এত প্রশ্ন করার কি প্রয়োজন ছিল? মেহতাব না চাইলে জবাব তিনি জীবনেও পারবে না বলে বৃথা চেষ্টা আর করলেন না। ক্ষিপ্ত হয়ে মনোযোগ দিলেন খাবারে। খাবার টেবিলের বাকি মানুষজন কিছুক্ষণ ফ্যাল করে তাদের দেখে আবার নিজেদের খাবারে মনোযোগ দেয়। তনুকা এক পল অবাক হয়ে ভাবে, মেহতাব কি এসবের জন্য কাকাকে সন্দেহ করছেন? কিন্তু কাকা কেন এমন কিছু করবেন? শ্বশুর মশাইয়ের রুমে গিয়ে দেখলো তিনি বেঘরে ঘুমাচ্ছেন। তনুকা বেশ কিছুক্ষণ ডেকেও তাকে জাগাতে পারল না। তাই বাইরের প্রহরীদের বলে এলো তিনি উঠলে যেন তাকে জানানো হয়। চুলে ফিতা বাঁধছে রেনু। আয়নায় অমনোযোগী দৃষ্টি তার, নাক মুখ শুষ্ক। দেখেই বোঝা যাচ্ছে মেয়ের ভারী মন খারাপ। তাই তনুকার উপস্থিতিটাও ধরতে পারল না সে। তনুকা বেশ কিছুক্ষণ তাকে পরখ করে জিজ্ঞেস করলো, আমার পিচ্চি ননদিনী কি আজ মন খারাপ? চকিতে ফেরে রেনু। তনুকাকে দেখে কিঞ্চিত হাসে। দেখেই বোঝা যাচ্ছে হাসিটা ভীষণ মেকি। তনুকা ফের জিজ্ঞেস করলো, কি হয়েছে, মন খারাপ কেন? রেনু সামনে ফিরে চাইল। আয়নায় নিজেকে দেখে বলল, আমি কি সত্যিই খুব
পিচ্ছি বৌমনি? এমন প্রশ্নে খানিকটা অবাক হলেও তনুকা হেসে জবাবে বলল, পিচি তো সবে ক্লাস 10-এ পড়ো, এইটুকু একটা মেয়ে। অথচ আমার ক্লাসের বেশ কিছু মেয়ের বিয়েও হয়ে গিয়েছে, দুইজনের তো আবার বাচ্চাও আছে, আর তোমরা আমাকে পিচ্ছি বলো? অভিমানী শোনালো তার সুর। তনুকা হাসল, বলল, আর কে পিচি বলে তোমায়? ওই বদলোকটাও, উনি তো। থেমে গেল রেণু। টনক নড়ল আচমকা। ইস, কি বলে ফেলেছে সে! জিভে কামড় দিয়ে বলে ওঠে, কিচ্ছু না। তনুকা ভুরু কুচকাল, জিজ্ঞেস করল, এই বদলোকটা আবার কে? কেউ না বৌমনি, আমি এমনিই বলেছিলাম আমাকে এক্ষুনি বের হতে হবে, নয়তো ক্লাস ধরতে পারবো না, যাচ্ছি আমি। বলেই ব্যাগ কাঁধে নিয়ে ছুট লাগালো সে। এমনভাবে ছুটল যেন পুলিশের কাছ থেকে চোর পালাচ্ছে। তনুকা ড্যাব ড্যাব করে চেয়ে রয় কিছুক্ষণ, মনে মনে আওড়ায়, মেয়েটা কি প্রেম করছে? আমার মায়াটার কোনো দোষ নাই বাবু, সব দোষ এই হারামজাদার। লোকটি কাটতে কাটতে বলল। তার শিউরে দাঁড়িয়ে থাকা ছেলেটি গর্জে উঠল তৎক্ষণাৎ, গলা উঁচিয়ে বলল, আমরা একজন অন্যজনের ভালোবাসি, আপনি কেন মানতে চাইছেন না? তোর মতো ফৈন্নির পুতের ভালোবাসা আমার মায়ের লাগতো না। ছেলেটি ব্যঙ্গ করে হাসল, বলল, কোথা থেকে আইছে রাজা বাদশা, নিজেরই কোনো চাল চুলা নাই, আবার আইছে আমারে ফকিন্নি কইতে। বৃদ্ধ লোকটি তেরে গেলেন। আজ এই ছেলের একটা হেস্তনেস্ত তিনি করেই ছাড়বেন। ছেলেটিও কম যায় না, নাকের পাটা ফুলিয়ে বলল, আমি কাউরে ভয় পাই না, আমার কাছে ভালোবাসাই সব, ভালোবাসার জন্য আমি নিজের জীবনে দিতে পারি এক পায়ে খাড়া। বৃদ্ধ লোকটি ছেলেটির গায়ে ঠাস করে চর বসালেন। তাতে সেই ছেলের বাবা ক্ষেপে উঠলেন খুব, তেরে এসে বললেন, ওই বুইরা, তুই আমার পোলার গায়ে হাত তুলছিস কোন সাহসে? দোষ কি আমার পোলা একার? তোর মায়া নিজ ইচ্ছাতে আমার পোলার হাত ধরে পালাইছে, দোষ তো তোর মায়েরও কম না। বৃদ্ধ লোক তেলে বেগুনে জ্বলে উঠলেন, দাঁতে দাঁত চেপে বললেন, চুপ কর বেটা, আমার মায়ের কোনো দোষ নাই, তোর পোলা জাদুটনা কইরা আমার মায়েরা নিয়ে ভাগছিল, সব দোষ তোর পোলার। খবরদার, আর একটা বাজে কথা কইলে শাক দিয়ে মাছ ঢাকা যায় না। মায়ের দোষ স্বীকার কর বুইরা। বৃদ্ধ আরও তেরে যেতে চাইলেন, এর মাঝেই আওয়াজ তুলল মেহতাব। কর্কশ সুরে বলল, কি শুরু করেছেন আপনারা? এখানে বিচার করার জন্য তো আমি আছি, তাই না? নিজেদের মধ্যে ঝগড়া করা বন্ধ করুন। বাবু, আপনি কিছু করেন, এই লোকটা আমার ভালোবাসার আমার কাছ থেকে কায়রে নিতে চাইতেছে। পালালে কারো তোমরা? মেহতাব প্রশ্ন করল। ছেলেটা কাচুমাচু করে বলল, নাইলে এই লোক একটা বুড়ো বেটার সাথে মায়ের বিয়া দিয়ে দিতেন। মেয়ে কি চায়? তোমার সাথে থাকবে ও? জি বাবু, ও আমার সাথেই থাকতে চায়, কিন্তু বাপের জন্য পারে না। তুমি যে ওকে সত্যিকার অর্থে ভালোবাসো তার কি প্রমাণ? ছেলেটি চোখ তুলে চেয়ে বলল, কোন বাবু, কেমনে প্রমাণ দিতাম? যা কইবেন তাই করুম। মেহতাব ক্রুর হাসল। তার পাশে দণ্ডায়মান ইশফাকের দিকে চেয়ে বলল, ছুরি নিয়ে এসো, ওর বাম হাতের অনামিকা আঙুলটা কেটে নিবে, এটাই হবে ওর ভালোবাসার নিদর্শন। এমন আদেশ শুনে সকলের মাঝে চাপা উত্তেজনার ঢেউ বয়ে গেল। ছেলেটির বাবা কেঁদে বললেন, বাবু, কি কনেডি, ভালোবাসার জন্য এখন আমার পোলার আঙুল দিতে হইব? জীবন চাইবে না তো আর? সামান্য আঙুলে আর কি বা আসে যায়? এই ছেলে, আঙুল দিতে পারবে না তুমি? ছেলেটি অকপটে বলে উঠল। পারুম বাবু। মেহতাবের মুখে চওড়া হাসি ফুটল, উঁচু গলায় বলল, সাব্বাস বেটা, সব প্রেমিককে সর্বদা এমনই অকুত ভয় হতে হবে। আজকের পর থেকে কেউ আর তোমার ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলতে পারবে না। আর হ্যাঁ, একজন কাজী ডেকে নিয়ে আসো, আঙুল কাটার পর পরে ওদের বিয়ে দেওয়া হবে। ছেলেটি ভুলে যায় সব, ভালোবাসার মানুষকে পাওয়ার আনন্দ সব কিছুর ঊর্ধ্বে তার। সে হেসে টান টান হয়ে দাঁড়ায়। শুধু একটা আঙ্গুল কেন, আজ একটা হাত চাইলেও পিছপা হবে না সে। আঙ্গুল কাটার ঘটনা মেয়ের কান অবধি চলে যায়। যে মেয়েকে নিয়ে এত কাহিনী, সে মহলের বাইরে আলাদা নজরদারিতে ছিল। যখনই এমন আদেশ শুনেছে, কলিজা শুকিয়ে উঠেছে তার। ভালোবাসার প্রমাণস্বরূপ আঙ্গুল চায় না সে। নিজের প্রিয় মানুষের ক্ষতি করে পাওয়া ভালোবাসায় কোনো সুখ নেই, এর জন্য সারা জীবন আফসোস করে মরতে হবে তার। সে ভেবে পাচ্ছে না কি করবে, থামাতে হবে এসব। অস্থির হয়ে এদিক ওদিক দেখে। হঠাৎ তার মাথায় আসে জমিদার বাবুর নববধূর কথা। শুনেছে সেই মেয়ে মারাত্মক সাহসী। জমিদার বাবুর মুখের ওপর কথা বলার সাহস আছে তার। তাকে এই মুহূর্তে একমাত্র সেই সাহায্য করতে পারে। তার পাশেই প্রহরী দুজন।
উপায়ন্তর না পেয়ে দিক বেদিক ভুলে মহলের দিকে ছুট লাগালো সে। প্রহরী প্রথমে বোকার মতো চেয়ে থাকলেও পরে মেয়ের উদ্দেশ্য টের পেয়ে ছুট লাগায় তারাও। তবে তাকে ধরার আগেই সে সোজা অন্দরে চলে আসে। আর ভাগ্যক্রমে তনুকাকেও পেয়ে যায় একদম বসার ঘরে। তাকে প্রথম দেখাতেই বুঝতে পারে সেই জমিদারের নববধূ। তাই বিলম্ব করল না, আর ছুটে গিয়ে পায়ে পড়ল। এক শ্বাসে বলল, আমার ভালোবাসারে বাসান ভাবিজান, বাবু যে তার আঙুল কাটার আদেশ দিছে। সব শুনে অতি বিস্ময়ে তনুকা হারিয়ে বসে। মেহতাব এমন একটা সিদ্ধান্ত কি করে নিতে পারে? একটা মানুষের ভালোবাসার প্রমাণস্বরূপ কেউ তার শরীরের অংশ চায় নাকি? এটা তো অন্যায়, ঘোর অন্যায়। তার পায়ের সামনে বসে মেয়েটি সমানে কাঁদছে। তনুকা ধরে উঠায় তাকে, আশ্বাস দিয়ে বলে, কিচ্ছু হবে না, চলো। তনুকা যাওয়ার জন্য পা বাড়াতেই আম্বিরা বেগম ডাকেন তাকে। গম্ভীর স্বরে বলেন, বিচার মহলে যাওয়া বারণ, তুমি ভুলে যাওনি নিশ্চয়ই? তনুকা ফিরে তাকায়, শক্ত আওয়াজে বলে, ভুলিনি মা, তবে কোনো অন্যায়ও আমি সহ্য করতে পারবো না, ক্ষমা করবেন। যেতেই হবে আমায়। তোমাকে ভরসা করেছিলাম বৌমা, এখন তো মনে হচ্ছে সংসারে অশান্তিটা তুমিই লাগাবে। অন্যায়ের বিরোধিতা করলে যদি সংসারে অশান্তি লেগে থাকে, তবে সেই অশান্তিতে আমার কিচ্ছু যায় আসে না। এই বলে তনুকা মেয়েটার হাত ধরে ছুটল। আম্বিরা বেগম ভোতা মুখে চেয়ে রইলেন কিছুক্ষণ। হঠাৎ কি একটা চিন্তায় কপাল কুঁচকে নিলেন। ভাবলেন, মেয়েটার বড্ড সাহস, এত সাহসী না ভবিষ্যতে আবার। এতটুকুতেই থেমে গিয়ে তিনিও মাথার ঘোমটা ঠিক করে ছুটলেন তনুকার পেছন পেছন। মেয়েটির পেছনে ছুটে আসা প্রহরী দুজন থমকে দাঁড়ায়। তনুকাকে দেখে ভয়ে ছিটিয়ে পড়ে যেন। সেদিন সকালের কথা মনে আছে তাদের, তাই ভীষণ ভয় হয়। তনুকা প্রহরী একজনকে গিয়ে বলে, বিচার মহলের ভেতরে গিয়ে জমিদার বাবুকে বলুন, ওনার স্ত্রী ওনার সাথে এক্ষুনি দেখা করতে চান। লোকটি আমতা আমতা করে বলল, বিচার কার্য শেষ না হওয়া অবধি বাবু আসবেন না। যা বলেছি তাই করুন, নয়তো আমি ভেতরে চলে যাব। প্রহরীর ভয়ের মাত্রা বাড়ল। অস্থির স্বরে বলল, যাচ্ছি যাচ্ছি। একজন প্রহরী ছুটে বিচার মহলে প্রবেশ করে। ততক্ষণে আঙ্গুল কাটার সমস্ত আয়োজন সম্পূর্ণ। উপস্থিত জনগণ বেশ উৎসুক এসবে। একটা ছেলে তার শরীরের একটা অংশ হারাচ্ছে, তা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই তাদের। মেহতাবের ঠোঁটের কোণে চওড়া হাসি। ইশফাক তার দিকে চেয়ে বলল, হুকুম দিন, আমি প্রস্তুত। মেহতাব কিছু বলার আগেই প্রহরী সাহস নিয়ে বলে ওঠে, মার্জনা করবেন বাবু, ছোট মাতা আপনাকে ডাকছেন। মেহতাবের কপালে ভাঁজ পড়ে। জিজ্ঞেস করে, কে বিবিজান? প্রহরী নতজানু করে বলে, জি বাবু, এক্ষুনি যেতে বলেছেন, না হয় উনি ভেতরে চলে আসবে। তুমি বলনি আমি ব্যস্ত? বলেছি শোনেননি, উল্টো ভিতরে চলে আসার হুমকি দিয়েছেন। মেহতাব চেয়ারের হাতল চাপড়ে কি যেন ভাবল কিয়ৎক্ষণ, তারপর বলল, যাও, আমি আসছি। প্রহরী বেরিয়ে যায়। মেহতাব দাঁড়িয়ে বলে, কিছুক্ষণের জন্য বিচার কার্য স্থগিত করা হলো। আমি ফিরে আসার পর পুনরায় সব শুরু করা হবে। মেহতাব বেরিয়ে যেতেই মহলে শুরু হয় এক চাপা গুঞ্জন। সবাই কানাঘুষা করছে। তাদের জমিদার বাবু আজকাল একটু বেশি বউকে মান্য করে চলছেন। নয়তো যেই ব্যক্তি বিচার সম্পূর্ণ হওয়ার আগে কেয়ামত হয়ে গেলেও এক চুল নড়তেন না, তিনি শুধুমাত্র বইয়ের ডাকে এভাবে সব ফেলে ফুলে ছুটে চলে গেলেন কেন? তাহলে কি জমিদার বাবুও হয়ে গেলেন বইয়ের গোলাম? মতিব মজুমদার মেজ ভাইয়ের কানের কাছে মুখ নিয়ে বললেন, দেখেছেন ভাই, ছেলেটা কেমন বইয়ের ন্যাকড়া হয়েছে। এমন চলে থাকলে তো এই ছেলে একদিন বইয়ের হাতে সব দায়িত্ব দিয়ে জমিদারি বাসাবে। মেজ কাকা গুমট স্বরে বললেন, প্রত্যেক পুরুষই কম বেশি বইয়ের নাওটা হয়ে থাকে, আর এমন কোনো বড় ব্যাপার না। মতিব মজুমদারের মুখ পাংশুটে বর্ণ ধারণ করল। এই এক কারণেই মেজ ভাইকে তার পছন্দ না। কখনোই লোকটাকে সে মেহতাবের বিরুদ্ধে নিতে পারে না। যে তনুকার পাশে দাঁড়ানো মেয়েটাকে আপাদমস্তক পরখ করে মেহতাব জিজ্ঞেস করে, ডেকেছ কেন বিবি? তনুকা শান্ত গলায় বলল, এটা কেমন সিদ্ধান্ত? কারো ভালোবাসার প্রমাণস্বরূপ আপনি তার আঙুল কাটতে পারেন না? ছেলেকে জোর করা হয়নি, সে স্বেচ্ছায় সম্মতি দিয়েছে। আপনি আদেশ দিয়েছেন বলেই তো দিয়েছে। আদেশ ফিরিয়ে নিন, এটা অন্যায়। ন্যায় অন্যায় বোঝার মতো ক্ষমতা আমার আছে বিবি। থাকলে এমন একটা আদেশ দিতেন না? না হলে মেয়ের বাবা কখনোই ওই ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে রাজি হবেন না। আমি বিয়ে করুম না বাবু, তাও তার আঙুল কাটতেন না। মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, ঠিক বলছো, বিয়ে করবে না? মেহতাবের তীক্ষ্ণ প্রশ্নের জবাবে মেয়েটি সোজা শব্দে আওড়ালো, না, করুম না। ঠিক আছে, ভেতরে গিয়ে এই কথাটাই বলবে।
চলো। মেহতাব যাওয়ার জন্য উদ্যত হয়, মেয়েটাও সাথে চলে। তনুকা পা বাড়াতেই মেহতাব ফিরে চায়, গম্ভীর সুরে বলে, তুমি ভেতরে যাও তনু, তোমাকে যেন মহলের আশেপাশেও না দেখি। তনুকার চোখ মুখ বিষণ্ণতায় ছেয়ে যায়। সে হতাশ সুরে বলে, এসব কাটাকাটি ছাড়াও তো বিয়েটা হতে পারে, আপনার হুকুমে সব সম্ভব। মেয়ের বাবা রাজি না, এক্ষেত্রে আমার কিছু করার নেই। তনুকা মেয়েটির দিকে চাইল। মেয়েটার চোখগুলো কেমন যেন ছলছল করছে, যেন এক অফুরন্ত ভালোবাসাকে না পাওয়ার অপেক্ষায় ওই অক্ষিযুগল বের হয়ে আসতে চেয়েছিল তার। সে ফের তাকায় মেহতাবের দিকে, অসহায় সুরে বলে, আপনি একবার চেষ্টা করে দেখুন মেহতাব, আমার অনুরোধ। মেহতাব স্মিত হাসল। তনুকার মাথায় একবার হাত বুলিয়ে বলল, চেষ্টা করব। তারপর মহলে চলে এলো সে। সবার অপেক্ষার অবসান ঘটল। উৎসুক জনতার মাঝে ফের এসে উৎসাহের স্রোত ভর করল। মেহতাব গিয়ে বসে তার আসনে। মেয়েটি একটু আড়াল হয়ে দূরে দাঁড়ায়। তার সম্মুখে ছেলেটি, একটা টেবিলে বসা। সেই টেবিলে সাজানো বেশ কয়েকটা ধারালো ছুরি। ইশফাক পাশেই দাঁড়ানো, টান টান হয়ে আছে তার প্রশস্ত বুক। উজ্জ্বল ফর্সা গা জড়িয়ে রাখা কাবলি পাঞ্জাবিটা ঘামে ভিজে আছে। সে নিরস মুখে চেয়ে আছে মেহতাবের দিকে। মেহতাব জোরে শ্বাস ফেলে, প্রশ্ন করে, কাজী ডাকা হয়েছে? একজন সেবক বলে ওঠে, জি বাবু, কাজী চলে এসেছেন। আঙ্গুল কাটার পরপরই বিয়ে পড়ানো হবে। কাজী সাহেবকে ডেকে আনো, বিয়ে এখনই পড়ানো হবে। উপস্থিত জনতার মাঝে ক্ষীণ চাঞ্চলতা তৈরি হয়। একজন প্রশ্ন করে বসে, তাহলে কি আঙুল কাটা হবে না? মেহতাব সহসাই বলে ওঠে, না। এতে পুনরায় ক্ষিপ্ত হয় মেয়ের বাবা, বলে, তাইলে আমি মেয়ের বিয়ে দিব না, আমার প্রমাণ লাগবই। মেহতাব চোয়াল শক্ত করে লোকটার দিকে চাইল, তারপর হুকুমের সুরে বলল, ইশফাক আমার কথা যে অমান্য করবে তার আঙুল কেটে নিয়ে আসবে। ইশফাক মাথা কাত করে বলল, জি। এরপর বৃদ্ধ লোকটি আর কিছু বলার সাহস পায়নি। তবে উপস্থিত জনতা খুশি হয়েছে এতে। ছেলে মেয়ে দুটো ভালো থাকলেই হলো, এত ঝামেলা করে কি লাভ। তাদের বিয়ে সম্পূর্ণ হলো। এই খবর চলে গেল অন্দরমহল পর্যন্ত। তনুকা যখন জানতে পারল যে আঙ্গুল কাটা ছাড়াই বিয়ে সম্পন্ন হয়েছে, তখন খুশি আর ধরে রাখতে পারছিল না সে। মেহতাব তার কথা রেখেছে, তার মানে মেহতাবের কাছে সব কিছুর ঊর্ধ্বে তার মতামত। এতটুকুতেই ভীষণ তৃপ্ত হলো সে। অবশেষে মনে হলো জীবনে একজন ভালো মানুষ পেয়েছে, যার কাছে তার মূল্য অত্যাধিক। আমিরা বেগমের মুখে তাচ্ছিল্যের হাসি। মহলের বাইরের একটা কক্ষে বসেছিলেন তিনি। ছেলের কাজে অধিক বিরক্ত হলেও প্রকাশ না করে হাসলেন কেবল। ভাবলেন, নারী জাতির চেয়ে ভয়ঙ্কর কোনো জাতি হতেই পারে না। অথচ তিনি ভুলে গেলেন তিনিও সেই জাতিরই অংশ। আজকাল বইয়ের কথাতেই উঠবস করছো দেখছি। মায়ের এমন বিদ্রুপতাক বাক্যবানের বিপরীতে স্মিত হাসল মেহতাব। দৃঢ়স্বরে বলল, মেহতাব মজুমদার কারোর কথা উঠবস করে না, সেটা নিশ্চয়ই আপনার চেয়ে ভালো কেউ জানে না আম্মা। আম্বিরা বেগম বিরক্ত হলেন, বললেন, তবে অর্পিত আদেশ আবার ফিরিয়ে নিলে কেন? কেন ছেলের আঙুল কাটলে না? প্রয়োজন বোধ করিনি। প্রয়োজন বোধ করনি নাকি তোমার বউ চায়নি বলে? আপনি যা ভাববেন তাই। মেহতাব পা বাড়ায়। আমিরা বেগম পেছন থেকে ডেকে বলেন, মেয়েটাকে বেশি প্রশ্রয় দিও না, শেষে না তোমাকেই বলির পাঠা বানায়। মেহতাব ছোট্ট নিঃশ্বাস ফেলে, ঘাড় কাত করে বলে, আমার বিবিজানের তরে বলি হতে আমি এক পায়ে রাজি। তুমি অন্ধ হয়ে গিয়েছো মেহতাব, এখন আমার ভয় হচ্ছে। মেহতাব হাসে, বলে, ভয় পাবেন না আম্মা জান, আপনার ছেলের শক্তির সামনে কেউ টিকতে পারবে না। মেহতাব চলে যায়। আমিরা বেগম অসহায় সুরে বলে ওঠেন, কিন্তু তোমাকে যে এক নারী দুর্বল করে তুলেছে তাকে তুমি বুঝতে পারছো না? মেহতাব কক্ষে প্রবেশ করে। তনুকা যেন তারই অপেক্ষাতেই ছিল, তাই তার আগমনে মুখের খুশি চওড়া হয় বেশ। হেসে বলে, আমি আজ খুব খুশি মেহতাব। মেহতাব হাতের ঘড়ি খুলতে খুলতে জিজ্ঞেস করে, কেন? আপনি আমার একটা কথা রেখেছেন তাই। মেহতাব এক পল দেখে তাকে। মেয়েটার উচ্ছ্বাসিত চোখ মুখ দেখে তারও ভালো লাগে, তবে জবাবে কিছু বলে না। তনুকা নিজ থেকেই বলে, আরেকটা কারণেও খুশি। কি সেটা? মেহতাবের প্রশ্ন। তনুকা জবাবে বলে, বাবার মেসেজ এসেছে, বলেছেন ভালো আছেন আর খুব শীঘ্রই ফিরবেন। বলেছিলাম না তুমি অযথাই চিন্তা করছো। না জানিয়ে যাওয়াতে একটু চিন্তা হচ্ছিল আর কি। মেহতাব গা থেকে পাঞ্জাবিটা খুলে ফেলে। তনুকা অস্বস্তিতে পড়ে যায় যেন। ইতস্তত স্বরে বলে ওঠে, আপনি জামা পাল্টাবেন? আমি বাইরে যাব। না, প্রয়োজন নেই, আমি গোসল করবো এখন। আলমারি খুলে সবুজ রঙের পাঞ্জাবিটা গোসলখানায় রেখে এসো। তনুকা তাই করলো।
মেহতাব চলে গেল গোসল করতে। তনুকা দাঁড়িয়ে থেকে আর কি করবে, সে তাই রান্নাঘরে যায়। দুপুরের রান্না শেষ, লতা রান্নাঘর পরিষ্কার করছে। তনুকা তাকে দেখে জিজ্ঞেস করে, বাবাকে পরে কি খাবার দিয়েছিলেন? বড় আম্মা গিয়া খাওয়াইয়া আইছেন। তনুকা ছোট্ট করে বলে। ও, লতা মিনমিনিয়ে বলল, একটা কথা কমু বৌমনি, হ্যাঁ বলুন না। আপনি কিন্তু জাদু জানেন। কেমনে আমাগো ভাইজানেরে বদলায় ফেলাইছেন? তনুকা অবাক হয়ে কিঞ্চিত হাসলো, বলল, মানে বদলে ফেলেছি মানে? জানেন, এমন কোনো দিন হয় নাই যে ভাইজান একটা হুকুম দিয়ে আবার ফিরে আনিছেন। আজ প্রথমবার এমন হয়েছে, তাও শুধুমাত্র আপনার কথাতেই। আপনি সত্যিই জাদু জানেন। তনুকা মুচকি হাসলো, বলল, এই কথা আপনিও জানেন? খালি আমি না, পুরা গ্রাম জানে। সবাই তো কানাঘুষা করতেছে যে জমিদার বউ আওয়ার পর বদলাই গেছেন। এহেন তিনি বউয়ের কথাতেই চলেন, নাইলে জীবনেও যেই কাজ হয় নাই আজ সেই কাজ কেমনে হইল? তনুকা ভীতর সুরে বলল, সেখানে অনেক মানুষ ছিল, অথচ কেউ এই অন্যায় আদেশের বিরুদ্ধে কিছুই বলল না। সবাই কি করে একটা মানুষের আঙুল কাটা দেখতে পারতো? ওনাদের খারাপ লাগতো না বুঝি? এখন আমার কথা জমিদার তার ভুল শুধরে ফেলাতে এত কথা? আশ্চর্য, ওনারা কি করে এমন একটা অন্যায়কে সমর্থন করছে? ন্যূনতম বিবেকও কি নেই তাদের? লতা হাসে, বলে, আপনি নতুন আইছেন তো বৌমনি, তাই কিছু জানেন না। জমিদার বাবুর বিচার অনেক কঠিন। এমন বিচার করেন যে দেখলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। দ্বিতীয়বার কেউ এই ভুল করার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারে না, এমন ভয়ঙ্কর ওনার বিচার। অন্যায় করলে শাস্তি দেওয়াটা স্বাভাবিক, তবে কারো ভালোবাসার প্রমাণস্বরূপ আঙুল চাওয়াটা অন্যায়। আর কোনো অন্যায়ের বিরুদ্ধে আমি মোটেও আপোষ করব না। লতা ফ্যাল করে কিছুক্ষণ চেয়ে থেকে বলে, আপনি খুব সাহসী। তনুকা ম্লান হেসে বলে, আপনি কবে থেকে এখানে কাজ করছেন? 5 বছর হইব বোধ হয়। তনুকা ছোট্ট করে বলে। ও, শ্বশুর মশাইকে খাইয়ে দিয়ে তনুকা নিজ ঘরে ফিরে। মেহতাব তখন তৈরি হচ্ছিল। তনুকা তাই জিজ্ঞেস করলো, কোথাও বেরোবেন? হ্যাঁ, গ্রাম পর্যবেক্ষণে। তনুকা তৎক্ষণাৎ আবদার করে বসলো। আমাকে নিবেন সাথে? মেহতাব তাকায় তার দিকে, বলে, যাবে তুমি? হ্যাঁ, যদি আপনি চান। ঠিক আছে, তৈরি হও। তনুকা খুশি হলো। চট করে কামিজ পাল্টে শাড়ি পরলো, মাথায় ঘোমটা টানলো বড় করে। আয়নায় নিজের শূন্য মুখটা একবার পরখ করে বলল, তৈরি আমি। মেহতাব তার সম্মুখে দাঁড়ালো, এসে বলল, কাজল দাও, এমন শূন্য চোখ আমার পছন্দ না। তনুকা চট করে কাজল টানলো চোখের নিচে, গাঢ় দেখালো সেই রেখা। চোখগুলো ভরাট হয়ে উঠল তাতে। মেহতাব আলপুত সুরে বলে উঠল, আমার কাজল রাঙা বিবিজান। ক্ষীণ বিব্রতায় কুণ্ঠিত হয়ে তনুকা বলল, চলুন এবার। তনুকাকে নিয়ে ঘোড়ার গাড়ি করে গ্রাম দেখবে মেহতাব। তার আদেশ মতো ইশফাক সব কিছুর আয়োজন করে। ঘোড়ার গাড়ি চালানোর দায়িত্বটাও সেই নেয়। মেহতাব আর তনুকা পেছনে বসে আছে। ইশফাক ঘাড় কাত করে একবার জিজ্ঞেস করে, ভাইজান ছাড়বো? হ্যাঁ। মেহতাবের অনুমতি পেয়ে ইশফাক ঘোড়ার গলার কাছের দড়ি টেনে ধরে। তাতেই শব্দ করে নড়ে ওঠে ঘোড়াগুলো। আচমকা নড়ে ওঠায় ভয় পেয়ে যায় তনুকা। মেহতাব তার হাত চেপে বলে, ভয় পেও না, পড়বে না, আমি আছি। জবাবে আলতো হাসে তনুকা। গেইটের সামনে ঘোড়ার গাড়ি পৌঁছাতেই সেটা থেমে যায়। মেহতাব জিজ্ঞেস করে, কি ব্যাপার ইশফাক, থেমে গেলে যে? আপনার বোন পদ আটকিয়েছেন ভাইজান। মেহতাব ঘাড় কাত করে বাইরের দিকে তাকায়। ঘোড়ার গাড়ির সামনে দাঁড়ানো রেনুকে দেখে ভ্রু কুঁচকে প্রশ্ন করে, রেনু, তুই এভাবে পথ আটকে দাঁড়িয়ে আছিস কেন? রেনু ভাইয়ের দিকে তাকায়, প্রশ্ন করে, কোথায় যাচ্ছ ভাইজান? গ্রাম পর্যবেক্ষণে। বৌমণিকেও নিয়ে যাচ্ছ? হ্যাঁ। রেনু সঙ্গে সঙ্গে আবেদন করে বসে, আমিও যাব। তুই সবে স্কুল থেকে এসেছিস, ভেতরে গিয়ে আগে ফ্রেশ হ, খাবার খা। না না, আমি যাব, অনুরোধ করছি ভাইজান। তনুকা মেহতাবকে বলে, এত করে বলছে যখন নিয়ে নিন না। মেহতাব দীর্ঘশ্বাস ফেলে, অজ্ঞতায় বলে, আয়। রেনুর খুশি আর দেখে কে, সে দৌড়ে গিয়ে গাড়িতে উঠে বসে। তাকে দেখে তনুকাও খুশি হয় খুব। জিজ্ঞেস করে, না খেয়ে থাকতে পারবে? কষ্ট হবে না? একদমই না।